হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, অতিরিক্ত জলসেচের ফলে কি কি বিপদ হতে পারে। এইটা মাধ্যমিকে অনেকবার দিয়েছে, আমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায়ও কিন্তু আসে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই ভালোভাবে প্রশ্নের উত্তরটা বুঝে নেবে। চাষবাসের ক্ষেত্রে বর্তমান দিনে জলসেচ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমাদের একটা সময় ছিল যখন আমাদের দেশের চাষ ব্যবস্থা কমপ্লিটলি ডিপেন্ড করতো বর্ষার উপর। তো বর্ষা দেরিতে আসলে বা বর্ষা কম কোনো সময় বৃষ্টি দিলে, মানে খরা পরিস্থিতির সৃষ্টি হলে স্বাভাবিকভাবেই গোটা দেশে ফলন কমে যেত। এটা কিন্তু একটা সময় রেগুলার গল্প ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা কিন্তু কমেছে। সেটা কিন্তু জলসেচের কারণেই, বর্ষার ওপর যে ডিপেন্ডেন্সি সেইটা কমেছে কিন্তু জলসেচের কারণেই। কিন্তু জলসেচ কি শুধুই আশীর্বাদ? না, জলসেচের কিন্তু কিছু ইম্প্যাক্টও আছে, এটা পরিবেশের জন্য খুব একটা ভালো নয়। তো সেটা কি আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে মাটির অনুর্বরতা। জলসেচকে কাজে লাগিয়ে সারা বছর ধরে মাটিতে ফসল ফলানো যায়। কারণ একটা সময় কি ছিল, বর্ষাকাল ওই 3-4 মাস ফলন হবে এবং তারপরে ওই জমিকে রেস্ট দেওয়া হবে। এখন তো সেটার ব্যাপার নেই, জলসেচ তো সারা বছরই করা যাচ্ছে। এবার সেই সারা বছর জলসেচ করার জন্য কৃষি ব্যবস্থাও বেশ সারা বছর ধরেই বিভিন্ন ধরনের চাষবাস করা যাচ্ছে, এবং ফলে কি হচ্ছে, একই মাটিকে রেস্ট না দিয়ে বারে বারে চাষ করতে করতে সেই মাটির উর্বরতা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, উৎপাদন হ্রাস। অতিরিক্ত জলসেচের ফলে মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায়, সেই সঙ্গে জমিতে জৈবিক যে প্রক্রিয়া, সবকিছুর জন্যই প্রকৃতিকে প্রকৃতির মতো ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা তো সবসময় ছাড়ি না, কারণ আমাদের প্রচুর ডিম্যান্ড। সেই ডিম্যান্ডটাকে পরিপূর্ণ করবার জন্য আমরা সবসময় প্রকৃতির ভালোর কথা চিন্তা করি না। তো নানা রকম এক্সপেরিমেন্ট করতেই থাকি, তার মধ্যে একটা হচ্ছে এই জলসেচ ব্যবস্থা। এবং অতিরিক্ত জলসেচ করার ফলে কি হয়, মাটির যে অক্সিজেন মাত্রা সেটা কমে যায় এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া ব্যাহত হয়ে উৎপাদন ক্ষমতা বেশ হ্রাস পায়। এরপর হচ্ছে ভৌম জলের অভাব। দীর্ঘদিন যাবৎ কূপ নলকূপের সাহায্যে ভৌম জল তোলার ফলে ভৌম জলস্তরও অনেক নিচে নেমে যায় এবং ভৌম জলের একটা অভাব সৃষ্টি হয়। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু এরিয়া বিভিন্ন আর্সেনিক বা জলবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, কারণ জলের স্তর নেমে গেলে একটা সময় বিভিন্ন ক্ষতিকর ধাতু সেই জলে মিশতে শুরু করবে, মাটির যে লেয়ারে সেগুলো আছে। এমভাবে কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ভৌম জল কমে যাচ্ছে এবং সেটা রিফিল হওয়ারও সুযোগ ভালোভাবে পাচ্ছে না, কারণ বর্ষাকাল তো 3-4 মাস, সেই জন্য রিফিল হওয়ারও ভালো মতো সুযোগ পাচ্ছে না এবং যথারীতি দেখা যাচ্ছে জলের গুণগত মানও খুব খারাপ। বন্যার পরিমাণ, অতিরিক্ত জলসেচের ফলে কিন্তু বন্যার সৃষ্টি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, এমন এমন স্থান আছে যেটা নদী থেকে অনেক দূরে। এবার জলসেচ ব্যবস্থা কি, যে সমস্ত স্থান জলাশয় অর্থাৎ নদী থেকে অনেক দূরে, সেই সমস্ত স্থানে জল ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা খাল টাইপের কিছু জিনিস, তো সেটাকেই আমরা বলছি জলসেচ ব্যবস্থা। এবার এই যে জলটা নিয়ে যাচ্ছে মূল নদী থেকে ক্যারি করে, তাহলে যখন বন্যা হচ্ছে, বন্যা আগে যে অংশটাই হতো সেটা হচ্ছে নদীর আশেপাশের এলাকায়, এখন কি খালের মাধ্যমে তো সে চলে আসছে বিভিন্ন গ্রামের ভেতরে, যেখানে আগে জল পৌঁছতই না। তাহলে একদিকে যেমন আশীর্বাদ হিসাবে সেই সমস্ত অঞ্চলে জল পৌঁছেছে, তেমন অভিশাপ হিসেবে ওই জল যখন বন্যা আকারে দেখা দিচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বা কোনো কারণে জলের পরিমাণ নদীতে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ওই সেচ খালের মাধ্যমে যে সমস্ত অঞ্চলে জল পৌঁছতো না সেইখানেও প্লাবন হচ্ছে এবং ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে এবং মাটি ক্ষয়। জলসেচের সময় জলের গতিবেগের আঘাতে মাটির স্তরও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ অংশে। তোমাদের একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে মাধ্যমিক সামনেই, পড়াশোনা করতে হবে শুরু থেকে একদম ভালোভাবে।
কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এত সাবজেক্ট, তার আবার এত সহায়িকা, বেশ মোটা মোটা সহায়িকা, দেখলেই ভয় করে, তাই আর পড়াশোনা করি না। এমন করলে কিন্তু হবে না। তোমাদের চিন্তা দূর করতে আমরা মানে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের 4টি সাবজেক্টের ওপর, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। কি থাকছে? মাত্র 30 পাতার মধ্যে গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, গোটা সিলেবাস একদম 30 পাতায়। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই ভালো করে যদি এই ইবুকগুলো পড়ে ফেলতে পারো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধায় পড়তে হবে না। এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ মাধ্যমিক। যে সাবজেক্ট কিনতে চাও সেই সাবজেক্টগুলোর নাম মেনশন করে আমাদের পাঠাও। যদি তোমরা 4টে সাবজেক্টই কিনতে চাও তাহলে সেটাও জানিও, তোমাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় অফার। তাই এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিংক। তোমরা যদি চাও সেই পর্বগুলো ওই লিংকের মাধ্যমে শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।